আশাবাদী তোমরা সকলে ভালো আছো। শুরুতে যারা লাইভে যুক্ত হচ্ছ, তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাও। আবারও বলছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটি কি তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ একটু কমেন্ট করো। আবারও অপেক্ষা করছি, আবারও বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছ, তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ আমাকে একটু কমেন্ট করো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা লাইভে যুক্ত হয়েছো। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল কাউসার লিখেছে স্যার ডিজিটাল বোর্ড দেখে আসলাম। না, ডিজিটাল বোর্ডে আজকে না, আগামীকাল থেকে ক্লাস অনুষ্ঠিত হবে। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছো, আবারও বলছি, লাইভটি কি তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে একটু কমেন্ট করো। আন্না রয়, আদাব, ভালো আছি আমি। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভটিতে যুক্ত হয়েছো, দয়া করে তোমরা লাইভটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা নিজেরা দেখো এবং অপরকে দেখার একটু সুযোগ করে দাও। আজকে আমরা বিশেষ দুটো অঞ্চল পরিচিতি নিয়ে আমাদের এই ফ্রি ক্লাসটি সাজিয়েছি। বিশেষ দুটো অঞ্চলের মধ্যে একটি আমরা পড়তে চাই আজকে, সেটি হচ্ছে আমাদের সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স এবং আরেকটি নিয়ে, যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে চিকেন নেক। এবং এই চিকেন নেককে আরেকটা নামে কিন্তু ডাকা হয়, শিলিগুড়ি করিডোর নামে ডাকা হয়। এই চিকেন আবার আমরা যে চিকেন খেয়ে থাকি সেরকমটা ঠিক নয়, আমরা সেটা আলোচনা করব। তাহলে সেভেন সিস্টার্স এবং চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে আমরা আলোচনা করব। যারা আমরা একটু সচেতন, খবর দেখি বা পত্রিকা পড়ি, আমরা খবর দেখি বা যারা পত্রিকা পড়ি, আমরা দেখছি সাম্প্রতিক সময়ে খুব আলোচিত দুটো ইস্যুস হচ্ছে সেভেন সিস্টার্স এবং চিকেন নেক। তো এই দুটো বিষয় আমরা আজকে এই ক্লাসে ক্লিয়ার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যে ভারতের 28টি রাজ্য রয়েছে বা 28টি প্রদেশও বলা যেতে পারে। তাহলে ভারতের রাজ্য কতটি রয়েছে? আমরা বলে বসি ভারতের রাজ্য রয়েছে কিন্তু 28টি। এখন যারা একটু আগের তথ্য জানে তারা অনেকে বলতে পারে যে স্যার 28টি নয় তো 29টি। হ্যাঁ, 29টি ছিল, কিন্তু আমরা দেখেছি জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা মূলত এখন কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু এবং কাশ্মীর রাজ্যের মর্যাদা থেকে যেহেতু বাদ পড়েছে, সেহেতু আমরা বলতেই পারি যে বর্তমানে রাজ্য রয়েছে কতটি? 28টি। ভারতের রাজ্য সংখ্যা 28টি। তা আমরা হাতে কিন্তু একটি ম্যাপ দাগানোর চেষ্টা করেছি। আমরা ম্যাপে যেটা দেখব তার আগে বলে রাখি, ভারত ভূমিকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। কয়টা ভাগে ভাগ করা যেতে পারে? দুটো ভাগে। ভারতের মূল ভূখণ্ডটা কিন্তু ঠিক এটা, ঠিক আছে? ভারতের মূল ভূখণ্ড এটা, আমাদের ম্যাপে এটা ভারত। এখানে দেখা যাচ্ছে ভারতের কোল ঘেঁষে নেপাল আছে। আচ্ছা, এখানে কিন্তু বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আবার এই জায়গাটা কিন্তু ভারতের, হ্যাঁ। আবার এখানে কিন্তু ভুটান আছে। তাহলে এটা ভারতের মূল ভূখণ্ড,
এখানে দেখতে পাচ্ছি নেপাল আছে, আমাদের বাংলাদেশ, আবার এখানে আছে ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এখানে কিছু রাজ্য রয়েছে। তাহলে ভারত একটা ভূখণ্ড, কিন্তু সে ভূখণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেপাল নামক একটা রাষ্ট্র রয়েছে, বাংলাদেশ একটা রাষ্ট্র রয়েছে, ভুটান একটা রাষ্ট্র রয়েছে। তিনটা রাষ্ট্রকে কিন্তু আমরা খুব সন্নিকটে দেখছি। তো ভারতের এটাকে মূল ভূখণ্ড বলেছি, কিন্তু ভারতের এই অঞ্চলকে কিন্তু আমি উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল বলে আখ্যায়িত করছি। কি অঞ্চল? উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল। তাহলে আমাদের মূল ভারত থেকে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল, তার মাঝে কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা পশ্চিমে কিন্তু নেপাল রয়েছে, বা নেপাল, এবং ঠিক এদিকে কিন্তু আমরা ভুটানও দেখতে পাচ্ছি। সমস্যাটা হচ্ছে ভারতের মোট রাজ্য আমরা দেখতে পেয়েছি কতটি? মোট রাজ্য আছে কিন্তু 28টি। তো 28টি রাজ্যের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 20টি রাজ্য কিন্তু এই মূল ভূখণ্ডের মধ্যেই রয়েছে। 28টা রাজ্যের মধ্যে 20টা ভূখণ্ড মানে রাজ্য বা স্টেট আমরা এই পাশেই দেখতে পাচ্ছি। তাহলে উত্তর পূর্বাঞ্চলে ভারতের রাজ্য তাহলে কয়টা হওয়ার কথা? 8টা। তাহলে প্রথম কথা, যদি কখনো পরীক্ষার প্রশ্ন হয় যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, এটা কিন্তু মূলত উত্তর পশ্চিমাঞ্চল, এগুলো ভারতের মূল ভূখণ্ড। আর উত্তর পূর্বাঞ্চলে ভারতের রাজ্য দেখা গেল কয়টা? রাজ্য দেখা গেল 8টা। তো সেই 8টা যে রাজ্য, কি কি সেই 8টা রাজ্য একটু যদি দেখি। ঠিক এখানে রয়েছে সিকিম, এখানে একটা রাজ্য রয়েছে, এটা হচ্ছে আমরা বলবো সিকিম। তাহলে আমরা সিকিম পেলাম, এটাকে আমরা মার্কিং করি 1। তারপরে আমরা মেঘালয় পেলাম, মেঘালয়কে আমরা মার্কিং করি 2। অরুণাচলকে আমরা মার্কিং করি 3। আসাম 4। নাগাল্যান্ড হবে 5। মণিপুর হবে 6। মিজোরাম হবে 7 এবং ত্রিপুরা হবে 8। ক্লিয়ার তোমরা? তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে দেখতে পেয়েছো, উত্তর পূর্বাঞ্চলে কয়টা রাজ্য আছে? 8টা রাজ্য। আর মূল ভূখণ্ডে এদিকে কিন্তু 20টা রাজ্য রয়েছে। সো এই যে 20 + 8 = কত হলো? 28। এখন এই যে উত্তর পূর্বাঞ্চলে 8টি রাজ্য রয়েছে, এই 8টি রাজ্যের মধ্যে 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়। উত্তর পূর্বাঞ্চলে 8টা যে রাজ্য রয়েছে, 8টা রাজ্যের মধ্যে একটা বাদ দিয়ে বাদবাকি 7টাকে কি বলা হয়? 7 সিস্টার্স। কেন বলা হয় সে ব্যাখ্যাতে একটু পরেই নয় আসি। তো এই উত্তর পূর্বাঞ্চলীয় 7টি যে রাজ্য, 7 সিস্টার্স কাকে বলা হয়, কাদেরকে বলা হয়, সেটা আমরা একটু দেখি। অনেকে সূত্র প্রয়োগ করে, আমরা একটা সূত্রই নয় প্রয়োগ করি। আনামো, একসাথে বলবো আনামো। তারপরে বলবো ত্রিমে, আনামো ত্রিমে। এবার বলবো মিয়, আনামো ত্রিমে মিয়। সবাই একটু বলার চেষ্টা করি আমার সাথে সাথে, আনামো ত্রিমে মিয়। আশা করি 2-5 বার বলবো, হ্যাঁ আমাদের মাথায় থেকে যাবে আনামো ত্রিমে মিয়, আনামো ত্রিমে মিয়। এখন প্রশ্ন দেখা দিল, আতে কি আসছে আসলে ব্যাপারটা? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আতে আসে যেটা, আতে আসে কিন্তু আসাম। আতে কি এলো? আতে এলো আসাম। তাহলে আসাম কিন্তু 7 সিস্টার্সের একটি রাজ্য। আচ্ছা, তাহলে আমরা এখানে আসাম কোথায় দেখতে পেলাম? এই যে একটা টিক দিয়ে রাখি আসামের পাশে, আসাম 7 সিস্টার্সের একটি রাজ্য। তারপরে আসে নাতে আমরা দেখব নাগাল্যান্ড। আচ্ছা, নাগাল্যান্ড কোথায়? এই যে টিক দিয়ে রাখি, নাগাল্যান্ডও পেলাম। তার মানে নাগাল্যান্ডও কিন্তু 7 সিস্টার্সের একটি রাজ্য। এবার মতে চলে আসি, মতে আসে মণিপুর। মতে কি চলে এলো? মতে চলে এলো মণিপুর। ওকে, আচ্ছা,
এবার আসবো মণিপুর, আমরা কই একটু টিক দিয়ে আসার চেষ্টা করি, এই যে মণিপুর। ওকে, এবার ত্রিতে আসবে ত্রিপুরা। ত্রিতে কি আসবে? ত্রিপুরা। আচ্ছা, আমরা 4টা রাজ্য পেয়ে গেলাম সেভেন সিস্টার্সের, এখানে একটা টিক দিলাম ত্রিপুরা। মেতে হবে মেঘালয়, মেতে মেঘালয়। আচ্ছা ওকে, মেঘালয় কোথায় দেখার চেষ্টা করি, এই যে মেঘালয় পেয়েছি, টিক দিলাম আমরা একটা। এবার মিতে চলে আসি, মিতে মিজোরাম, মিতে হবে মিজোরাম। আচ্ছা, মিজোরামটা কোথায় একটু খুঁজি, এই তো মিজোরাম। আর আরেকটা থেকে গেল অতে চলে আসতেছে অরুণাচল, অরুণাচল। ব্যাস, এই যে 7টা রাজ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তোমাদের কাছে একটা প্রশ্ন যদি করি, ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য কতটা আছে, তোমরা একটু সংখ্যা দিয়ে আমাকে কমেন্ট করো। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কয়টি রাজ্য রয়েছে, একটু সংখ্যা দিয়ে আমাকে একটু কমেন্ট করার চেষ্টা করো। যারা লাইভে যুক্ত আছো, আন্না রয় প্রথম লিখেছে 8টি রাজ্য রয়েছে। আন্না রয়, ভেরি গুড। আচ্ছা, আরও কমেন্ট প্রত্যাশা করছি। রোকসানা রিনি লিখেছে 8টি, অর্পিতা পরি 8টি লিখেছে, কিন্তু মুসলিমা আক্তার মৌ লিখেছে 7টি। আফরিন জিনি লিখেছে 8টি, রাশিদুল, মরিয়ম ইমা, সাফায়া, আমাদের আল কাউসার, ঠিক আছে। আমাদের আন্না রয় লিখেছে 7 সিস্টার্স প্লাস সিকিম, ইয়েস, মানে 8টি। তার মানে আমাদের মৌ ব্যতীত সবাই কিন্তু লিখেছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য কিন্তু 8টা, কারণ আগে ক্লিয়ার করেছি মূল ভূখণ্ডে 20টা আর উত্তর পূর্বাঞ্চলে আছে 8টা। কিন্তু ওই 8টা রাজ্যের মধ্যে 7টা রাজ্যকে বলা হয় 7 বোন, 7 সিস্টার্স। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এখানে আমাদের শুভ্রা অধিকারীও ভুল উত্তর দিয়েছে, সেও লিখে বসেছে 7টি। না বাবা, উত্তর পূর্বাঞ্চলে 8টা রাজ্য আছে, কিন্তু এই যে সিকিম যে রাজ্যটা, এই সিকিম রাজ্যটা কিন্তু 7 সিস্টার্সের মধ্যে কাউন্ট করা হয় না। সিকিমকে বলা হয় এই 7 বোনের ভ্রাতা রাষ্ট্র। সিকিম হচ্ছে এই 7টা যে বোন, এই 7টা বোনের ভাই, ভ্রাতা রাষ্ট্র বা ভ্রাতা স্টেট হচ্ছে সিকিম। তাহলে সিকিম কিন্তু 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। এখন মজার ব্যাপারটা হচ্ছে, দেখো যে এই যে 7টা বোন, কেন 7 বোন বলা হয়, তার কারণ হচ্ছে সামাজিকভাবে বলো, রাজনৈতিকভাবে বলো, ঠিক আছে, একটা পারস্পরিক কেন যেন আন্তঃমিল আছে এই 7টা রাজ্যের। মানে দেখে যেন মনে হয় একই মায়ের 7 মেয়ে, অর্থাৎ তারা 7 বোন। তাহলে এই 7টা রাজ্য তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে ভারতের মূল ভূখণ্ড থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, তারা স্বাধীন হয়ে যেতে চায়। তারা রাজনৈতিকভাবে বলো, তারা সামাজিকভাবে বলো, হ্যাঁ, তাদের মধ্যে এক ধরনের ঐক্য রয়েছে এই 7টা রাজ্যের মধ্যে। এবং ভয়ের একটা কথা হচ্ছে, দেখো বাচ্চারা, এই যে অরুণাচল আছে না, এই অরুণাচলের এগুলো দিয়ে কিন্তু চীন, হ্যাঁ, অরুণাচলের এখান দিয়ে কিন্তু চীন রয়েছে। তার মানে ভারতের সাথেও কিন্তু চীনের একটা কি রয়েছে, সংযোগ রয়েছে। তো চীন কিন্তু এই অরুণাচলকে আবার তাদের বলে দাবি করে। তাহলে অরুণাচল ভারতের রাজ্য, কিন্তু চীন বোঝায় যে এই অরুণাচল তাদের একটা রাজ্য বা তাদের একটা স্টেট। তার মানে অরুণাচল নিয়ে কিন্তু এক ধরনের বিরোধিতা রয়েই গিয়েছে ভারতের সাথে চীনের। তো যাই হোক, আমরা দেখেছি যে এই অরুণাচল, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই 7টা যে রাজ্য রয়েছে তারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, তারা স্বাধীনতাকামী, তাদের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান প্রায় একই রকম। এবং এইটা দেখে তাদেরকে আসলে 7 সিস্টার্স বলা হয় বা এক মায়ের 7 কন্যা বলা হয়। ক্লিয়ার তোমরা? তাহলে 7 সিস্টার্স কেন? কারণ এরা স্বাধীনতাকামী, এরা হচ্ছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এদের মধ্যে পারস্পরিক একটা মিল আছে, এজন্য এরা 7 বোন। আর এই 7 বোনের ভ্রাতা রাষ্ট্রকে, তোমরা সেই প্রদেশটার নামটা একটু কমেন্ট করো তো। এই 7 বোনের ভ্রাতা রাষ্ট্র আমি কাকে বলেছি একটু কমেন্ট করে তোমরা জানাও।
ধন্যবাদ আল কাউসার। আমি একটি প্রশ্ন করেছি 7 বোনের ভাইকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে শুরু করেছো সিকিম, ভেরি গুড। 7 বোনের ভাই হচ্ছে কিন্তু সিকিম রাজ্য, ক্লিয়ার। আর 7 বোন কেন বললাম, কারণ রাজনৈতিকভাবে সামাজিকভাবে হ্যাঁ তাদের মধ্যে একটা মিল আছে, এবং আমি বলেছি এরা স্বাধীনতাকামী, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, ফলে এই 7টাকে একই মায়ের সন্তান 7 সিস্টার্স বলা হয়। আর তাদের ভাই হচ্ছে সিকিম। তাহলে উত্তর পূর্বাঞ্চলে 8টা স্টেট আছে, 8টা স্টেটের মধ্যে 7টা স্টেটকে বলে 7 সিস্টার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যে বিষয়টা শোনো, তাহলে 7 সিস্টার্সের সূত্রটা কিন্তু মনে করেছ, আনামো আনামো ত্রিমে মিয়া, আনামো ত্রিমে মিয়া, আতে আসাম, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর, আনামো। তারপর ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, মিতে মিজোরাম এবং অতে অরুণাচল, আনামো ত্রিমে মিয়া, ক্লিয়ার? আচ্ছা, এখন পরীক্ষায় একটা প্রশ্ন করলো, ধরো এভাবে প্রশ্ন এসেছে, নিম্নের কোনটি, প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো এবং উত্তর দাও আমাকে, নিম্নের কোনটি 7 সিস্টার্সের রাজ্য নয়? তাহলে অপশন দেই এবার, নিম্নের কোনটা 7 সিস্টার্সের নয়? নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, পশ্চিমবঙ্গ। নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, পশ্চিমবঙ্গ, এই 4টে অপশনের কোনটা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়? একটু কমেন্ট করো তো। আমি প্রশ্ন রেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের কোনটি 7 সিস্টার্সের নয়। এখানে মুসলিমা আক্তার মৌ লিখেছে পশ্চিমবঙ্গ, আমাদের অনিক রহমান লিখেছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, সবাই কিন্তু আমাকে লেখার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ। তাহলে নিম্নের কোনটি 7 সিস্টার্সের অংশ নয়? আমি বলেছিলাম নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। তাহলে তোমরা যে সূত্রটা খাটিয়ে ফেললা, আনামো ত্রিমেমীয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং অরুণাচল। আবার এমনও হতে পারে, প্রশ্ন থাকতে পারে নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অপশনে যে বললো সিকিম, তাহলে সিকিম তো ভ্রাতা রাষ্ট্র, সে 7 সিস্টার্সের কি নয়? সে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এখন একটু জানার চেষ্টা করব, আমাদের যে প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের পাশে ভারতের রাজ্য কয়টা আছে? তোমরা স্পষ্টভাবে মনে রাখো, আমি একটু এই পাশে লেখার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের পাশে ভারতের কিন্তু আবার 5টা রাজ্য আছে। বাংলাদেশের পাশে ভারতের রাজ্য কয়টা আছে? 5টি রাজ্য রয়েছে। কিরকম 5টি দেখার চেষ্টা করি। 1 নাম্বার আমরা বলতে চাই পশ্চিমবঙ্গ। কি বঙ্গ? পশ্চিমবঙ্গ রয়েছে। একটু লক্ষ্য করো, এই যে বাংলাদেশের যে টোটাল পশ্চিম সাইডটা, এই টোটাল পশ্চিম সাইডটা কিন্তু পশ্চিমবঙ্গ। বাংলাদেশের পশ্চিমটা রয়েছে পুরো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। নট অনলি পশ্চিমে, এই পশ্চিমবঙ্গ রাজ্য উত্তরেও কিন্তু রয়েছে, উত্তরেও কিছু অংশ কিন্তু পশ্চিমবঙ্গ। সো বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, তবে উত্তরেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের অংশ আছে। আচ্ছা, এরপরে আমরা বাংলাদেশের উত্তর, এটা তো বাংলাদেশের মাথা উত্তর হয়, উত্তর মানে কিন্তু মাথা। শোনো, মাথার উপরে কি থাকে? আমরা বলি না মাথার উপরে আকাশ থাকে। আকাশ মানে কি? আকাশ মানে আসমান। আসমানে কি থাকে? মেঘ থাকে। তাহলে উত্তর মানে মাথা, মাথার উপরে আকাশ, আকাশের উপরে থাকে মেঘ। আকাশ, আসমান, আসমান, আসমান থেকে থেকে আসাম। উত্তরে রয়েছে আমাদের কোন রাজ্য? উত্তরে রয়েছে আসাম। আচ্ছা, এবং আকাশে তো কি থাকে? মেঘ। মেঘ থেকে কি হচ্ছে? মেঘালয়। কারণ এই যে একটু লক্ষ্য করে দেখো, এই আসাম রাজ্যের কিন্তু একটা সীমানা আমাদের সাথে কিন্তু আছে। তাহলে আসাম আর আসমানে থাকে মেঘ। সো 3 নাম্বার রাজ্য দেখলাম মেঘালয়। ওকে, ফাইন। এবার আমরা পূর্বে যাই। পূর্বে দেখো ত্রিপুরা রাজ্যের সাথে আমাদের একটা সীমানা রয়েছে, এবং এই যে দেখো মিজোরাম, মিজোরাম রাজ্যের সাথে আমাদের একটা সীমানা রয়েছে। সো আরও পেলাম ত্রিপুরা, ত্রিপুরা, এবং আমরা আরেকটা পেলাম মিজোরাম। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় যে বাংলাদেশের পাশে
বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের রাজ্য কয়টি? তোমরা একটু আমাকে কমেন্ট করো তো। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বা বাংলাদেশের পাশে ভারতের রাজ্য কতটি আছে? প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। অর্পিতা পরি প্রথম লিখেছে 5টি, হাবিবা আশা, অনিক রহমান, সাবিনা রিপা, মুমতারিন সাফিয়া, রুকসানা রিনি, আমাদের রাশিদুল ইসলাম, আসমা সাইফুল্লাহ সম্রাট, প্রিয়া চৌধুরী। যারা লাইভে যুক্ত আছো, কমেন্ট করছো, আবারও বলছি দয়া করে তোমরা কি করে দাও, লাইভটি একটু শেয়ার করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লাইভটি একটু শেয়ার করো। তাহলে তোমরা কিন্তু লিখে বসাচ্ছ বাংলাদেশের পাশে ভারতের রাজ্য আছে কতটি? 5টি। আচ্ছা, এখন তোমাদের সাথে আমি একটি খেলা খেলবো। তোমাদেরকে যদি পরীক্ষক এখন প্রশ্ন করে যে এই যে বাংলাদেশের পাশে, কথাটা শোনো মনোযোগ দিয়ে, বাংলাদেশের পাশে যে ভারতের 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্যের মধ্যে 7 সিস্টার্সের কয়টা আছে? সংখ্যা দিয়ে কমেন্ট করো তো। তোমরা দেখো, এখানে দেখেই তোমরা সংখ্যা মেনশন করো যে বাংলাদেশের পাশে তো ভারতের টোটাল 5টা রাজ্য আছে, কিন্তু এই 5টা রাজ্যের মধ্যে 7 সিস্টার্সের কয়টা আছে? সংখ্যা দিয়ে কমেন্ট করো তো, তাহলে বুঝবো পড়া বুঝতে পেরেছো। 7 সিস্টার্সের কয়টা আছে? রোকসানা রিনি, মনিকা সেতু, সোহানা ইসলাম, শান্ত ইসলাম, অনিক রহমান, অর্পিতা পরি, সবাই কমেন্ট করছে 4টি। ভেরি গুড। আমি আর কমেন্ট দেখবো না, 4টি। তার কারণ দেখো, আসাম, তুমি দেখো এখানে কিন্তু এই যে আসাম আছে না, ইয়েস, আমি অন্য কালি ব্যবহার যদি করার চেষ্টা করি, তার মানে দেখো আসাম কিন্তু 7 সিস্টার্সের। ওকে, মেঘালয়, কই 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 কই, এই তো পেয়েছি মেঘালয়। ত্রিপুরা, এই তো ত্রিপুরা, ইয়েস। মিজোরাম, অঘারাম নয় কিন্তু মিজোরাম, এই যে মিজোরাম। ক্লিয়ার? তাহলে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, সে 7 সিস্টার্সের অংশ নয়। তাহলে বাংলাদেশের পাশে ভারতের রাজ্য আছে 5টি, কিন্তু পরীক্ষাতে যদি আসে 7 সিস্টার্সের কয়টি আছে, তখন কিন্তু আবার বাংলাদেশের পাশে 7 সিস্টার্সের আছে 4টি। আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য কয়টা আছে, আমরা বলবি উত্তর পূর্বাঞ্চলে 8টি রাজ্য রয়েছে, কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়টি রাজ্যকে 7 সিস্টার্স বলে, তখন কিন্তু আবার হবে 7। দেখো, এক কম বেশি হচ্ছে, কিন্তু কত সূক্ষ্ম ব্যাপার। হ্যাঁ, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য 8টা, বাট 7 সিস্টার্সের 7টা। বাংলাদেশের পাশে ভারতের রাজ্য 5টা, বাট 7 সিস্টার্সের কয়টা? 7 সিস্টার্সের কিন্তু 4টা। আর তোমরা দেখেছো রিসেন্ট টাইমে প্রফেসর ইউনুস কিন্তু 7 সিস্টার্স নিয়ে কথা বলেছে, বা ভারতকে কিন্তু এক প্রকার ভয়ও দেখিয়েছে। এটার কারণও কি, সেটাও আমি একটু পরে চলে আসব। তো তোমরা যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটি কি বুঝতে পারছো? কেমন লাগছে তোমাদের? একটু অনুভূতি ব্যক্ত করো, একটু নড়েচড়ে বসো, একটু কমেন্ট করো, ক্লাসটা কি বুঝতে পারছো বা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করো তোমরা। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটি কি তোমরা বুঝতে পারছো? কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করো। অর্পিতা পড়ে লিখেছে অসাধারণ। মমতারিন, জি স্যার বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মিতা আফরিন আশা, আলহামদুলিল্লাহ। সাবিনা রিপা, ভালো লাগছে, বুঝতে পারছি স্যার। আল কাউসার, ফারহান আফরোজ লিখেছে অসাধারণ। অনেক লিখেছে ভাই সিকিম তো মনে হচ্ছে লেগে আছে। না, সিকিম লেগে নেই। একটু মনে রেখো, একটা সুন্দর কথা অনেক বলেছে সিকিম মনে হচ্ছে লেগে আছে, কিন্তু একটু যদি খেয়াল করো, দেখো আমি কিন্তু এখানে পশ্চিমবঙ্গ লিখে রেখেছি। আমি একটু আগে বলেছি ভারতের পশ্চিমবঙ্গ আমাদের পুরো পশ্চিমটা জুড়ে আছে, ইভেন উত্তরেও কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আছে। দেখো অনেক, আমি কিন্তু এখানে পশ্চিমবঙ্গ লিখে রেখেছি, ফলে সিকিম আমাদের সাথে লেগে নেই। আমি যদি একটা পার্টিশন করার চেষ্টা করি, দেখো আমি যদি একটা পার্টিশন করে দেই, তাহলে তুমি দেখো উত্তরেও কিন্তু আমার পশ্চিমবঙ্গই রয়েছে। অনেক, তুমি কি বুঝতে পেরেছো? বুঝে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাও অনেক। হ্যাঁ, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আসো, তাহলে আমরা এখান থেকে চলে যাব এখন উত্তর পূর্বাঞ্চলে 8টা রাজ্য, 8টার মধ্যে 7টা 7 সিস্টার্সের। বাংলাদেশের পাশে আবার ভারতের রাজ্য 5টা, বাট 7 সিস্টার্সের কয়টা? 7 সিস্টার্সের কিন্তু আবার 4টা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখান থেকে একটা জিনিস একটু শিখিয়ে রাখি তোমাদেরকে, সেটি হচ্ছে অনেক সময় পরীক্ষক এরও ধরনের প্রশ্ন করতে পারেন। পরীক্ষক যদি বলেন, আচ্ছা বাংলাদেশের দক্ষিণে
ভারতের কি কোনো সীমান্তবর্তী প্রদেশ আছে? বোঝো, কথাটা বোঝো। বাংলাদেশের দক্ষিণে ভারতের সীমান্তবর্তী কি কোনো প্রদেশ আছে? না তো। সীমান্তবর্তী 5টা রাজ্য আছে, আমি তো বলেই বসেছি। দক্ষিণে কিন্তু বাংলাদেশের সীমানা ঘেঁষে ভারতের কিন্তু কোনো প্রদেশ নেই। তবে হ্যাঁ, একটা অঞ্চল আছে, আন্দামান। আন্দামান, আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এই আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ, এটা কিন্তু ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, নট প্রদেশ। আমি বলছি কেন্দ্র শাসিত অঞ্চল। তো প্রশ্ন দেখা দিল যেটা, এই যে কেন্দ্রশাসিত অঞ্চল বলে আমি যে আখ্যায়িত করেছি আন্দামান ও নিকোবরকে, এই আন্দামান নিকোবর কি একদম বাংলাদেশের সীমানা ঘেঁষে আছে? না। সো বাংলাদেশের দক্ষিণে ভারতের সীমান্তবর্তী কোনো প্রদেশও নেই, কোনো কেন্দ্রশাসিত অঞ্চলও নেই। কিন্তু সীমান্তবর্তী কথাটা বাদ দিয়ে যদি প্রশ্ন করে বাংলাদেশের দক্ষিণ দিকে ভারতের কোনো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তোমরা বলবা আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কিন্তু যদি বলে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের দক্ষিণে ভারতের সীমান্তবর্তী কি কোনো অঞ্চল আছে, সীমান্ত মানে আমার সাথে লেগে আছে, তাহলে সীমান্তবর্তী কিন্তু নেই। সীমান্তবর্তী কথা থাকলে পরীক্ষায় বলবে নেই। কিন্তু যদি বলে দক্ষিণ দিকে কোনো অঞ্চল আছে, ইয়েস আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে যারা লাইভে আছো তারা আমাকে একটু কমেন্ট করো তো, যে এই আন্দামান ও নিকোবর এটা কি আমাদের সীমান্তবর্তী? না, মানে না, সীমান্তবর্তী না। সীমান্তবর্তী হলে বলো যে সীমান্তবর্তী, আর যদি সীমান্তবর্তী না হয়ে থাকে তাহলে বলো না। সংক্ষেপে কমেন্ট করো দেখি তো কি লেখো। না লিখেছে আর কি। সুমন আহমেদ লিখেছে কেন্দ্রশাসিত মানে কি স্যার? আসলে দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হয় যে অঞ্চলকে। হ্যাঁ সুমন, দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হয় যে অঞ্চলকে সেটাকে বলা হয় কিন্তু কেন্দ্রশাসিত। যেমন জম্মু ও কাশ্মীর কিন্তু এখন সীমা মানে কেন্দ্রশাসিত অঞ্চল। একসময় সে প্রদেশ ছিল, রাজ্য ছিল, বাট রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ফলে না। ধন্যবাদ। সীমান্তবর্তী না। ইয়েস, ভেট ফারজানা রুবি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে যদি বলে বাংলাদেশের দক্ষিণে ভারতের সীমান্তবর্তী কোনো রাজ্য বা অঞ্চল আছে, তুমি সীমান্তবর্তী কিন্তু নাই। বাট বাংলাদেশের দক্ষিণে একটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, বাট সে কিন্তু সীমান্তবর্তী না, অনেকটা দূরে, কিন্তু হ্যাঁ দক্ষিণ দিকে রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস বুঝে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জায়গাতে চলে যেতে চাই সেটা হচ্ছে চিকেন নেক বা মুরগির গলা। তো তাহলে মুরগির গলাতে যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলি, তোমরা দেখো ভারতের মূল ভূখণ্ড থেকে কিন্তু উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কিন্তু একটু বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন? তার কারণ হচ্ছে, তোমরা দেখো এই যে চিকেন নেক লিখে রেখেছি, আসলে এখানে নেপাল আছে, হ্যাঁ এটা ভারত, আবার এটা কিন্তু ভুটান, হ্যাঁ এটা বাংলাদেশ, কিন্তু এই জায়গাটাতে একটু সরু হয়ে গিয়েছে। তার মানে ভারতের মূল ভূখণ্ড থেকে যদি এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যেতে চাওয়া হয় তাহলে কিন্তু এই সরু জায়গা দিয়েই যেতে হয়। এই সরু জায়গা দিয়েই কিন্তু কি করতে হয়, উত্তর পূর্বাঞ্চলে যেতে হয়। তাহলে এই যে চিকেন নেক বলা হচ্ছে এই জায়গাটাকে, কারণ এই জায়গাটা খুবই সরু। মুরগির গলা যেমন দেখো খুবই সরু, দেহের তুলনায় গলাটা কিন্তু খুবই সরু, এই মুরগির গলার মতো সরু বলে এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক। তাহলে ভারত কি করছে, তার মূল ভূখণ্ডের সাথে এই উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে চাইলে, হ্যাঁ উত্তর পূর্বাঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইলে তারা এই ভূখণ্ড থেকে ওই ভূখণ্ডে যাচ্ছে কিভাবে, এই চিকেন নেকের মাধ্যম দিয়ে। তো যাই হোক, এই জায়গাটাকে আমরা চিকেন নেক বলে আখ্যায়িত করলে এই জায়গাটার নাম শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের মধ্যে একটি শহর শিলিগুড়ি, কারণ আমি আগেও বলেছি উত্তরেও কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আছে।
তাহলে এই জায়গাটা মূলত শিলিগুড়ি, এবং এই চিকেন নেকের এই গলি সরুকে মূলত শিলিগুড়ি করিডর বলা হয়, কিন্তু মুরগির গলার মতো সরু বলে এটাকে চিকেন নেক নামে আখ্যায়িত করা হয়। তাহলে তোমরা দেখো যে এই শিলিগুড়ি করিডরটা কত গুরুত্বপূর্ণ, কারণ মূল ভারত থেকে এই উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে কিন্তু এই শিলিগুড়ি করিডর। ইভেন ভারত থেকে ভুটানে যেতে চাইলেও কিন্তু এই চিকেন নেকটাই গুরুত্বপূর্ণ, কারণ ভারত থেকে চিকেন নেকের ভিতর দিয়ে কিন্তু ভুটানে কি করতে হবে, যেতে হবে। তাহলে শিলিগুড়ি করিডোরটা কত গুরুত্বপূর্ণ ভারতের এই দুই অংশকে কানেক্টিং করার জন্য এই উভয় অংশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যাটা কোথায়? দেখো, একটা কথা বলে রাখি, এই লেনটার দৈর্ঘ্য কিন্তু 60 কিলোমিটার। প্রায় কত কিলোমিটার? প্রায় 60 কিলোমিটার। এই মুরগির গলার মতো সরু। এবং এটার প্রস্থ তো বোঝো, দৈর্ঘ্য মানে লম্বা, আর প্রস্থে কোথাও 20 কিলোমিটার এবং কোথাও এটা প্রায় 22 কিলোমিটার। তার মানে খুবই সরু কিন্তু এটা দৈর্ঘ্য। এই রাস্তাটার দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার এবং এটার প্রস্থ কিন্তু প্রায় কোথাও 20 কিলোমিটার, কোথাও বা 22 কিলোমিটার। কিন্তু রিসেন্ট আমরা দেখি যে ভারত এই চিকেন নেক নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আসলে কেন? ভারতের কি নেপালকে নিয়ে চিন্তা, যে নেপাল কি কোনো কারণে এই চিকেন নেকের জায়গা দখল করে নিতে পারে? না, ভারতের নেপালকে নিয়ে কোনো টেনশন নেই, কারণ নেপালের সে সাহস হবে না, হ্যাঁ, এত বৃহৎ একটি শক্তিশালী রাষ্ট্রের সাথে এই চিকেন নেক নিয়ে লড়াই করার। আচ্ছা, তাহলে কি ভারত ভুটানকে নিয়ে চিন্তা করছে যে ভুটান কি এই চিকেন নেকের জায়গাটা দখল করে নিতে পারে? নো, নেভার। ভারত ভুটানকে নিয়েও কি করছে না? ভারত ভুটানকে নিয়েও চিন্তা করছে না। তাহলে আমাদের মনে আসবে, ভারত বুঝি আমাদের বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করছে যে বাংলাদেশ কি করতে পারে এই শিলিগুড়ি শহরের এই চিকেন নেকের এই জায়গাটা দখল করে নিতে পারে। কারণ যদি নেপাল, বাংলাদেশ বা ভুটান কেউ একজন এই চিকেন নেকের এই প্রস্থের যে 22 কিলোমিটার এই জায়গাটা যদি আটকায় দিতে পারে, তাহলে ভারত কিন্তু আর কি করতে পারবে না, তার উত্তর পূর্বাঞ্চলে যেতে পারবে না। তাহলে এমনি নাচনে বুড়ি, তার উপরে আবার ঢাকের বাড়ি, একটা প্রবাদ আছে। কারণ এই রাজ্যগুলোতে এমনি নাচতেছে, তারা ভারত থেকে কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং বিশেষ করে এই অঞ্চলগুলোতে উলফা নামে একটা গেরিলা সংগঠন রয়েছে, আসামের উলফা। তারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ঘটায়, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটায়, তারা বিচ্ছিন্ন হতে চায় ভারত থেকে। তাহলে এমনি তারা বিচ্ছিন্ন হতে চায়, তারপরে বাংলাদেশ, নেপাল বা ভুটান কোনো একটা রাষ্ট্র যদি এই চিকেন নেক দখল করে নেয়, তাহলে তো ভারত আর যেতেই পারবে না। কিন্তু আমি বলেছি বাংলাদেশও সেটা করবে না, চিকেন নেক দখল করার হিম্মত আমার মাতৃভূমিও করবে না, চিকেন নেক দখল করার মতো হিম্মত নেপালও করবে না, ভুটানও করবে না। তাহলে ভারতের ভয় কাকে নিয়ে? ভারতের ভয় হচ্ছে এই যে চীনকে নিয়ে। কারণ সিকিম রাজ্যের সাথে চীনের কিন্তু সীমান্ত সংযোগ রয়েছে। তাহলে ভারতের ভয় কাকে? তোমরা কিন্তু বুঝতে পেরেছো, চীনকে নিয়ে। কেন চীনকে নিয়ে? তার কারণ ইতোপূর্বে আমরা দেখেছি 1962 সালে ভারতের কাছ থেকে চীন কাশ্মীরের একটা অংশ কিন্তু যুদ্ধ করে দখল করে নিয়েছিল, ঠিক আছে, যেটাকে আকসাই চীন বলে। অর্থাৎ ভারতের কাছ থেকে চীন কাশ্মীরের একটা অংশ দখল করে নিয়েছিল 1962 সালে, যে জায়গাটা আকসাই চীন নামে পরিচিত। এবং বিশ্বাস করো যে এই চিকেন নেক থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, চীনা সীমান্তরক্ষী বাহিনী বা চীনা সেনাবাহিনী ঘাঁটি গেড়ে রেখেছে। তার মানে চিকেন নেক থেকে অনলি 45 কিলোমিটার দূরে কিন্তু চীনের সামরিক বাহিনী রয়েছে। এবং চীন যেহেতু ইতোপূর্বেও ভারতের একটা অংশ দখল করেছে, কাশ্মীরের একটি অংশ, তাহলে চীন এখনও কিন্তু
চাইলে কি করতে পারে, সে এখনো সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র যেহেতু চীন, সে এগোতে এগোতে চিকেন নেক কি করে নিতে পারে, দখল করে নিতে পারে। এখন অনেকে পৃথিবীর ম্যাপ দেখে বলতে পারো, স্যার আপনি যে বলতেছেন এই সিকিমের সাথে চীনের সীমান্ত, না ওখানে তো তিব্বত দেখতে পাচ্ছি, তাহলে আপনি চীন কেন বলছেন? সোনারা ময়নারা, আসলে তিব্বত কিন্তু কোনো স্বাধীন দেশ না, চীনের একটা রাজ্য বা অংশে পরিণত হয়েছে। তিব্বতকে কিন্তু চীন দখল করে রেখেছে, সো তিব্বত কোনো স্বাধীন রাষ্ট্র না। যেহেতু তিব্বতে এখন চীনের সেনাবাহিনী, এই সিকিমের সাথে তিব্বতের যেহেতু অ্যাটাচমেন্ট রয়েছে, তো তিব্বত তো কোনো ম্যাটার না। তিব্বত কার দখলে? চীনের দখলে। সো একদম সিকিম রাজ্যের সীমানা ঘেঁষে চীনা মিলিটারি ফোর্স রয়েছে। আর এটাই হচ্ছে ভারতের জন্য সবচেয়ে ভয়, যে চীন যদি এই ৪৫ কিলোমিটার অগ্রসর হয়ে এই চিকেন নেক দখল করে নেয়, তাহলে আমরা আর কি করতে পারবো না, আমরা আর কোনোভাবেই আমরা এই উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো সেগুলোর সাথে আর যোগাযোগ করতে পারবো না। সেজন্য দেখো ভারত কি করে, ভারত আমাদের যে তৎকালীন সরকার ছিল বাংলাদেশে, আওয়ামী লীগ সরকার, তাদেরকে কিন্তু হাত করেছিল। কেন হাত করেছিল? তার কারণ ভারত কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে কিন্তু একটি করিডর চাচ্ছিল। একটি কি চাচ্ছিল? একটি করিডর চাচ্ছিল, বা রেল যোগাযোগ স্থাপন করার কিন্তু একটা চেষ্টা করছিল। কারণ ভারত সুদূর প্রসারী চিন্তা করে দেখছে যে ভারত হয়তো বা চীনের সাথে সামরিক শক্তিতে হয়তো পারবে না, তাই তো চীন যদি কখনো এই চিকেন নেকটা, শিলিগুড়ি করিডরটা দখল করে নেয়, তাহলে ভারত যেন কি করতে পারে, তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে। অর্থাৎ এই অঞ্চল থেকে ট্রেন কি করবে, বাংলাদেশের মধ্য দিয়ে এদিকে আসবে, এদিক থেকে ট্রেন আবার বাংলাদেশের মধ্য দিয়ে ওদিকে যাবে। তাহলে একটা রাস্তা বন্ধ হতে পারে, এই চিন্তা করে কিন্তু ভারত কি করেছিল, আর একটা রাস্তা খোলার চেষ্টা করেছিল, এবং আওয়ামী লীগ সরকারের সাথে তারা কিন্তু একটা নেগোসিয়েশন করেছিল। কিন্তু তোমরা দেখেছো যে ছাত্র আন্দোলনের মুখে, একটা গণ অভ্যুত্থানের মুখে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবং আওয়ামী লীগ সরকারের পতন হবার পর থেকে এই চিকেন নেক কেন বেশি আলোচিত হয়েছে? কারণ বর্তমান আমাদের যে সরকার আছে, নিশ্চিত সে সরকার ভারতকে এরকম ট্রানজিট দেবে না, এরকম করিডর দেবে না। তাহলে ভারত হয়তো এ রাস্তা আর পাবে না। আর ওদিকে চীন যেভাবে আগ্রাসী রাষ্ট্র, চীন যদি কি করে বসে, চিকেন নেক দখল করে বসে, তার মানে মাস্ট বি এই ভারতের মূল ভূখণ্ড থেকে এই ৮টা রাজ্য কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। চীন তাদের দখল করুক বা তারা স্বাধীন হয়ে যাক, রাষ্ট্রে ভাঙন দেখা দিবে, রাষ্ট্রের শক্তি কিন্তু কি হবে, খর্ব হবে। তাহলে এজন্য কিন্তু ভারত এত বেশি টেনশনের মধ্যে রয়েছে চিকেন নেককে নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো যে সেভেন সিস্টার্স এবং চিকেন নেক নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণটা আসলে কি? তোমরা কি অবগত হয়েছো? যারা লাইভে যুক্ত আছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সাবিনা রিপা লিখেছে, চীন সেভেন সিস্টার্স দখল করলে বাংলাদেশ দখল করবে না স্যার। চিকেন নেক বাংলাদেশের কোন জেলার সাথে সীমান্ত স্যার? পাগলা, চিকেন নেক একদম তুমি পঞ্চগড়ের দিকে চলে যাও। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের যে অংশ, অর্থাৎ পঞ্চগড়, আমাদের যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় আছে না, পঞ্চগড়ে তোমরা অনেকে পঞ্চগড়ে বাংলাবান্ধা বর্ডারে গিয়েছো। বাংলাবান্ধা বর্ডারে গেলে দেখবা ওখানে লেখাই আছে সিকিম এত কিলোমিটার দূরে, গ্যাংটক এত কিলোমিটার দূরে, একদম বাংলাবান্ধা বর্ডারেই লেখা থাকে সিকিম এত কিলোমিটার, গ্যাংটক এত কিলোমিটার, খুব কাছে কিন্তু। এখন একটা কথা তোমাদেরকে বলি, আমাদের এক বন্ধু প্রশ্ন রেখেছে যে স্যার চীন যদি চিকেন নেক দখল করে, চীন যদি চিকেন নেক দখল করে, এটা বাংলাদেশের জন্য কি হতে পারে? চীন চিকেন নেক দখল করলে এটা বাংলাদেশের জন্য ভয়ের কারণ হতে পারে। তার কারণ শোনো, পৃথিবীতে আজকে আমরা দেখছি আগ্রাসী রাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিস্তারের নয়া বীজ কিন্তু বপন করে মার্কিন যুক্তরাষ্ট্র। তো দেখো চীনের ইতিহাস
যারা তোমরা আমার স্টুডেন্ট, যারা আমার কাছে 46এও আন্তর্জাতিক পড়েছো লাস্ট ব্যাচে, তোমরা দেখেছো চীনের ইতিহাস কিন্তু ভালো নয়। চীন তিব্বত সহকারে আরও কিন্তু হংকং সহকারে অনেক অঞ্চল কিন্তু সে দখলে রেখে দিয়েছে। কথা বুঝতে পেরেছো? চীন যে সুবিধাব্যঞ্জক তা কিন্তু নয়। চীনের দখলে হংকং আছে, চীনের দখলে তিব্বত আছে, ইভেন চীনের দখলে কিন্তু আরও বেশ কিছু অঞ্চল কি রয়েছে রয়েছে তাহলে চীন সুবিধাবাদী নয়। তো চীন যদি চিকেন নেক দখল করে বসে, সেটা বাংলাদেশের জন্য বলো, নেপালের জন্য বলো বা ভুটানের জন্য বলো, কারোর জন্যই সুখকর নয়। বুঝতে পেরেছো? কারোর জন্যই সুখকর নয়। কারণ পৃথিবীর কোনো বড় বড় রাষ্ট্রের পাশে ছোট রাষ্ট্রগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না। তো চীন প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্যবসা বাণিজ্য বুঝতো শুধু, তারা গোটা পৃথিবীব্যাপী ব্যবসা করত। ব্যবসা করতে করতে তারা কিন্তু অনেকটা সাম্রাজ্যবাদী নীতি তাদের অবলম্বন করে। তো চীন কিন্তু ব্যবসা করে, ও ব্যবসা বোঝে, কিন্তু মনে রেখো ব্যবসা করতে করতে টাকা যখন বেশি হয় তখন অনেক দিকে চোখ যায়। কথা বুঝতে পেরেছ? একটি তুলসী গাছের আত্মকাহিনী পড়েছ না সৈয়দ ওয়ালিউল্লাহর, যে হাতে যদি বন্দুক থাকে চোখ যায় কোথায়? নিরীহ পশু পক্ষীর দিকে। তেমনি চীনের অর্থ বাড়তে বাড়তে এমন হয়ে যাবে চীন যে তখন সে সামরিক কাজেও কি করবে না, দ্বিধা করবে না। ফলে চিকেন নেক দখল হয়ে গেলে সেটা বাংলাদেশের জন্য কি হবে না, সুখকর হবে না। কারণ চীনা মিলিটারি ফোর্স বাংলাদেশ বর্ডারে কি করে আসবে, বাংলাদেশ বর্ডারে চলে আসবে। বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, চিকেন নেক কেন নাম করা হলো? আমি আগেই বলেছি কবির হোসেন, যে ওই জায়গাটা এত সরু যে মুরগির গলার মতো সরু, হ্যাঁ, এজন্য এটাকে চিকেন নেক বলা হয়। কিন্তু এটার প্রকৃত নাম কিন্তু শিলিগুড়ি করিডর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই দুটো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আমি এরকম প্রায় প্রায় লাইভে আসব এবং পৃথিবীর এরকম বিভিন্ন অঞ্চল নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। জায়গাগুলো আমরা পরিষ্কার হব, বিষয়গুলো কি কেন। আর দেখো, যেহেতু রিসেন্ট এই 7 সিস্টার্স এবং আমরা দেখতে পাচ্ছি যে চিকেন নেক এত আলোচিত, সাম্প্রতিক সময়ে যে কোনো পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু বেড়ে গিয়েছে। তো তোমরা ভালো থেকো। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আবারও সামনের দিন নতুন কোনো টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনায় আসবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খোদা হাফেজ।